Kritika and welcome back to another exciting video guys. So after a long time আমি লং ব্লগ করছি, অনেকটা টাইম গ্যাপ চলে গেছে লং ব্লগ করাতে। তো চলো আজকে কোথায় কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আমি আগে বেরোই কারণ অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, এখন না বেরোলে আমি সন্ধ্যে ফিরতে পারবো না, তারপর আমার আরেকটা জায়গায়ও যেতে হবে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আই হোপ তোমরা এই ব্লগে এনজয় করবে, মানে এই ব্লগ। তো চলো, আর শর্টস তো থাকবেই। তো চলো আগে তাড়াতাড়ি করে বেরোই। সেজে গুজে তো আমি একদম নিয়েইছি, কিন্তু চুলটাকে খুলে যাব না, প্রচণ্ড গরম। আচ্ছা, আমি গেট রেডি উইথ মি অলরেডি শেয়ার করে দিচ্ছি, আমার শর্টসে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো চলো চুলটাকে আমি আগে তুলে নিই, বিকজ এই গরমে যদি আমি বেরোই না পুরো অবস্থা খারাপ হয়ে যাবে চুল খুলে বেরোলে। তো আগে আমি চুলটা বেঁধে দিই, তারপর ঝপাং করে বেরোবো। চলো। উত্তর কলকাতার কথা বলার সময় বাগবাজার বা শ্যামবাজারের মতো অন্য যে চিত্রটি আমাদের মনে ভেসে ওঠে তা হলো হাতিবাগান। এটি কলকাতার একটি অঞ্চল যেখানে প্রতিটি কোণে অতীতের সময়ে সাহিত্য, থিয়েটার এবং অবশ্যই সিনেমার গন্ধ। হাতিবাগানকে একসময় সিনেমা পাড়া বলা হতো। একে অপরের থেকে আধা কিলোমিটার দূরে সিনেমা হলগুলো পড়েছিল। প্রথমেই আসি স্টার থিয়েটারে। স্টার থিয়েটার হলো কলকাতার একটি নাট্যমঞ্চ। এটি 1883 সালে স্থাপিত হয়েছিল। স্টার থিয়েটার হলো কলকাতার সবচেয়ে পুরনো বাণিজ্যিক নাট্যমঞ্চ। 1990-এর দশকে একটি অগ্নিকাণ্ডে এই ভবনটি ভস্মীভূত হয়েছিল। 2000-এর দশকে কলকাতা পৌর সংস্থা আবার নাট্যমঞ্চটি চালু করে। বর্তমানে স্টার থিয়েটারের সামনেটা পুরনো স্থাপত্য শৈলী অনুসারে নির্মিত হলেও ভেতরের অংশটা কিন্তু একদম আধুনিক। এখানে নাটকের সাথে সাথে চলচ্চিত্রও প্রদর্শিত হয়। এই নাট্যমঞ্চটি স্থাপনে বিশিষ্ট নাট্য অভিনেত্রী বিনোদিনী দাসীর নাম বিশেষভাবে স্বীকৃত হয়। দেখো পাশেই রয়েছে না নটি বিনোদিনী মেমোরিয়াল আর্ট গ্যালারি। এখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম, অনুষ্ঠান, নাট্য হয়। আর নাট্যকার ও অভিনেতা গিরিশচন্দ্র ঘোষ 1880-এর দশকে এই মঞ্চে অনেকগুলো নাটক প্রযোজনা ও মঞ্চস্থ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও রবীন্দ্রনাথ ঠাকুর এই মঞ্চে নাট্য অভিনয় দেখতে এসেছিল। তারপরে আমি ওখান থেকে গেলাম হচ্ছে সামনেই রয়েছে রামকৃষ্ণ বেদান্ত মঠ, বাট ওখানে বন্ধ ছিল বলে আমি আর ভেতরটা অতটা দেখাতে পারিনি। তো আমি ওখানে অতটা অব্দি গেলাম, বেদান্ত মঠ কোথায় আছে দেখলাম, তারপর ওখান থেকে আমি ব্যাক করলাম। যদি কোনোদিনও বেদান্ত মঠে যেতে পারি তো নিশ্চয়ই বেদান্ত মঠের আমি হিস্ট্রি সব তোমাদের সাথে শেয়ার করব। এখানে আর বলছি না বেদান্ত মঠের কিছু কথা, তো আমি আলাদাভাবে ভিডিও করে সেটা শেয়ার করব। তো যাই হোক, তারপর ওখান থেকে আমি হাতিবাগানে, তোমরা দেখেছো মানে আমি কীভাবে হাতিবাগান এলাম সেটা বলি। শোভাবাজার মেট্রো, ওখান একদম সুতারনুটি যে নামাবে ওখান থেকেই তুমি হাতিবাগানে অটো পাবে 10 টাকা করে। আমি তো বাসে করে 222 ধরে ধরো গেছি, শোভাবাজারে নেমেছি, ওখান থেকে হাতিবাগানের অটো ধরেছি। হাতিবাগানের অটোটা যেখানে নামাবে বাঁ দিকে পড়বে তোমার হাতিবাগান মার্কেট, আর ডান দিকে পড়বে ওই স্টার থিয়েটার, ঠিক আছে? আর ওই দিক দিয়ে তোমার মঠেও যেতে হয়, ওই দিক দিয়ে মানে বেদান্ত মঠে যদি কেউ যেতে চাও। তো বলে রাখি, এই যে হাতিবাগানের শতাব্দী প্রাচীন বাজারটি বাংলার রেশম ও তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। 2012 সালে 22শে মার্চ একটি অগ্নিকাণ্ডে এই বাজারে একটি বড় অংশ পুড়ে যায়। তো যাই হোক, তারপরে আমি নর্থ কলকাতার একটা পুরনো আমি রেস্টুরেন্টে খেতে গেছিলাম। এটা হচ্ছে ওই সঞ্জীবনী ক্যাবিন। আমি অ্যাকচুয়ালি দিলরুবা রেস্টুরেন্ট, দিলরুবাই তো নামটা না, আমি এখন মনে করতে পারছি না। যাই হোক, দিলরুবা রেস্টুরেন্টে খেতে যাবো ভেবেছিলাম, বাট ওদের না টাইমিংটা খুব অড, মানে 12:30টায় বন্ধ করে আবার 3:30টার সময় খোলে, মানে দুপুরবেলাটাই ওদের অফ থাকে। তো যাই হোক, প্রচণ্ড খিদে পেয়েছিলো বলে আমি এখানেই খেয়ে নিলাম। যেটা রিভিউ আমি শর্টসে খুব তাড়াতাড়ি পোস্ট করবো, তো এখানে কিছু ডিটেলস বলবো না, শর্টসেই বলবো। আমি একটা চিকেন ফ্রাইড রাইস আর একটা ফিশ মাঞ্চুরিয়ান অর্ডার করেছিলাম, দ্যাট ওয়াজ ইয়াম। তো যাই হোক, এখানে রিভিউ বেশি দেবো না। তো যাই হোক, কলকাতার মানে নর্থ কলকাতার যে কোনো পুরনো খাবারের দোকান বলো, কোয়ালিটি আছে। তো যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমি গেলাম বাগবাজারে মায়ের বাড়িতে। প্রথমে আমি ওখান থেকে না ডাইরেক্ট পাওয়া যায়, 240 পাওয়া যায়, ডাইরেক্ট ওখান দিয়ে যায়। আমি প্রথমে 240-এ উঠে দিয়ে উল্টো দিকে উঠেছি, বাট আমি আবার নেবে আবার উল্টো দিক দিয়ে উঠতাম, মানে আমি ভুল দিকে উঠে পড়েছিলাম। তো যাই হোক, চলো তোমাদের সাথে একটু মায়ের বাড়ি সম্পর্কে কিছু কথা শেয়ার করি। তুমি আসি বাগবাজারে মায়ের বাড়িতে তোমরা কিভাবে আসবে। আমি তো ধরো 222-এ করে যাই বেহালা থেকে। আমি নামি হচ্ছে রাজবল্লভ পাড়া, ওখান থেকে সোজা হাঁটলেই বলরাম মন্দির সব পরপর একদম পাওয়া যায়, মায়ের বাড়িও পাওয়া যায়। এবার তোমরা যদি কেউ মেট্রো করে আসবে ভাবো, তো তোমরা শোভাবাজারে নামতে পারো, বা তোমরা শ্যামবাজারে নামতে পারো। গেট নাম্বার 1 শ্যামবাজার, গেট নাম্বার 1 থেকে নামলেই তোমরা 240-এর বাস পেয়ে যাবে। ব্যাস ওখান থেকে তোমরা চলে যেতে পারো মায়ের বাড়ি, একদম মায়ের বাড়ির সামনে 240 বাসটা নামায়। তো
তো চলো এবার কিছু হিস্ট্রি তোমাদের সাথে শেয়ার করি। সারদা মা দক্ষিণেশ্বর থেকে প্রায় কলকাতায় আসতেন, কিন্তু এখানে তার থাকার জন্য কোনো স্থায়ী জায়গা ছিল না। শিষ্যরা খুব চিন্তায় পড়তেন। শেষ পর্যন্ত তারা বাগবাজারে একটি জমি জোগাড়ে সমর্থ হন। এদিকে উদ্বোধনেরও কোনো স্থায়ী ঠিকানা ছিল না। বারবার ঠাঁই বদলের ফলে কাগজপত্র অনেক হারিয়ে যেত। ঠিক হলো নতুন জমিতে একটি টালির ঘর করে সেখানে উদ্বোধনের অফিস করা হবে। অবশেষে পাকা বাড়ি করে দোতলায় মাকে সেখানে নিয়ে আসা হয়। তখন শিষ্যদের তেমন আর্থিক সঙ্গতি ছিল না। স্বামী বিবেকানন্দের রচনা বেচে উদ্বোধনের ছিল 2700 টাকা। যাই হোক, সাহসে ভর করে কাজ শুরু করে দিলেন স্বামী শারদানন্দ। অবশেষে তো বাড়ি তৈরি হলো। একতলায় 6খানা, দোতলায় 3খানা ও তিতলায় 1খানা, মোট 10খানা ঘর তৈরি হলো। এই বাড়িতে উদ্বোধনের অফিস স্থায়ীভাবে এলো 1908 নভেম্বর এবং নতুন বাড়িতে মা পদার্পণ করলেন 1909 23 মে। গোড়া থেকে উত্তর পশ্চিমের একটি ঘর শ্রীরামকৃষ্ণের মন্দির করা হলো। ঘরটির পূর্ব দিকে শ্রীরামকৃষ্ণের একটি ছবি রাখা ছিল, সেটিরই নিত্য পূজা হতো। সিস্টার নিবেদিতা ওই ছবির মাথায় সিল্কের চাদোয়া তৈরি করে দিয়েছিলেন। এই ঘরের বাঁদিকে ঘরের মায়ের থাকার ব্যবস্থা হয়। মা এসে কিছু পরিবর্তন করলেন। তিনি মন্দির ঘরেই থাকবেন ঠিক করলেন। মায়ের কাছে সবসময় শ্রীরামকৃষ্ণের একটি ছবি থাকত। 1920 সালের 21শে জুলাই মা দেহ রাখেন। তার প্রয়াণের পর তার জন্য নির্দিষ্ট ঘরটি মন্দির হয়েছে। মা যে খাটটি ব্যবহার করতেন সেই খাটে মায়ের ছবি রাখা হয়েছে। সামনেই রয়েছে বাগবাজার ঘাট, সেখানে মা নিয়মিত গঙ্গা স্নান করতে যেত। মায়ের ঘাট নামেও পরিচিত সেটি এখন। বিশাল গরম। আমি যখন বেরিয়েছিলাম না, তখন একদম বৃষ্টি পড়ছিল। বৃষ্টিতে মানে কী বলবো, আমি ছাতা ওই জন্য নিয়ে এসেছি, আর আমি ছাতা নিয়ে বেরোতাম না, এত বৃষ্টি পড়ছিল। আজকে প্রচুর নর্থ কলকাতায় ঘুরেছি, বেশিরভাগ জায়গায় বন্ধ ছিল। এখানে আরও অনেক জায়গা আছে, মানে ঘুরলেও শেষ হবে না, বাট ওটা না একা কভার করা যাবে না, কাউকে একটা আসতে হবে আমার সাথে, যে আমার ভিডিওটা ধরে দেবে ভিডিওটা, আর আমি কথা বলবো। আর সত্যি একা ঘোরাও যায় না, প্রচণ্ড হাঁটতে হয় নর্থ কলকাতাতে প্রচুর হেঁটেছি, প্রচুর ঘুরেছি। ওকে, আমি এটা দিয়ে হাঁপিয়ে গেছি। তো এখন মায়ের বাড়ি থেকে ফিরছি, এবার যাবো বলরাম মন্দির থেকে বাড়ি। চলো আগে বড় মন্দিরের দর্শন করে নিই, দেন কিছুক্ষণ ওখানে বসে সময় কাটিয়ে বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পালা, বাড়ি ফিরবো এবারে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। শর্টস তো আমি ডেলি পোস্ট করব, আর লং ব্লগও খুব তাড়াতাড়ি আসবে। আই থিঙ্ক আরেকটা জায়গায়ও ঘুরতে যেতে পারি খুব তাড়াতাড়ি, তো সেটাও এক্সপ্লোর করবো, তোমাদের সাথে শেয়ার করবো। টিল দেন স্টে টিউন, বাই বাই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা এন্ড করার আগে একটা কথা বলে রাখি, মায়ের বাড়ির সম্পর্কে আরও অনেক কথা ছিল যেগুলো আমার একটা ভিডিওতে বলা সম্ভব হয়নি। আমি আবার যদি কোনোদিনও ভিডিও করি, মানে আবার অবশ্যই করব, তো তখন আমি নিশ্চয়ই মায়ের বাড়ির সম্পর্কে নিশ্চয়ই ক্যাপচার করব, মানে বলবো তোমাদের সবাইকে। তো আরও অনেক জায়গায় আমি যাব নর্থ কলকাতা, সেগুলো এক্সপ্লোর করবো আর তোমাদের সাথে শেয়ারও করব। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আর হাতিবাগান মার্কেটটা যদি তোমরা চাও আমি পুজোর সময় এক্সপ্লোর করি, তো আমি নিশ্চয়ই এক্সপ্লোর করবো। কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও, হ্যাঁ, এরকম নর্থ কলকাতা বলো বা আরও অনেক ধরনের জায়গা তোমরা ভিডিও দেখতে চাইলে কমেন্ট করো যে এই জায়গাটাকে এক্সপ্লোর করো, তো আমি নিশ্চয়ই করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। নাহলে না আমি এরকম কথা বলতে বলতে না মাঝে মাঝে তুতলে যাবো। চলো বাই বাই, এন্ড করলাম ভিডিওটা। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু, মনে করে ভুলে যেও না।